কিন্তু যেই সরকারকে 3 মাসের মাথায় ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় কোনো অপরাধ মানে আপাত দৃষ্টিতে কোনো অপরাধ না করে, সেই সরকারের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী হওয়ার তো আসলে কিছু নাই। তো স্পষ্ট যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা আতাত বা এক ধরনের সম্পর্কের ইঙ্গিত করা হচ্ছে। বাংলাদেশে এটাও একটা নতুন ব্যাপার, আজকাল না ভাসুরের নাম কেউ মুখে নেয় না। মানে জামাতের আমির অনেক বদনাম করবে বিএনপির, কিন্তু বিএনপি শব্দটা উনি কিছুতেই বলবে না। আবার একইভাবে বিএনপিও কিন্তু জামাতকে আর এই ইশারায় অনেক কথা বলবে। মানে অনেকটা কি বলবো বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, আর প্রেম হলে টিনেজে যখন একজন একজনের সঙ্গে দেখা হয় নানান রকম আড়ি ইশারা ইঙ্গিতে কথা চলে। তো বিএনপি জামাতের সম্পর্কটা এখন অনেকটা ওইরকম আড়ি ইশারায়। আড়ি ইশারার দরকার নাই, যে কথাটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে। হতেই পারে, মানে হলে তো খুব অবাক হওয়ারও কিছু নাই, হতেই পারে ঐক্য। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। আমি একটু আপনার একটা বক্তব্য যদি এখানে দেখানো যায় আমি দেখাবো, তারপরে আরেকটু এটা ফ্যাক্ট চেক করতে চাই। আপনি মব ভায়োলেন্সের কারণে বিচারপতিরা এখনো স্বাধীনভাবে জামিন দিতে পারেন না। ভিডিওটা যখনই আসতে পারবে আমরা দেখব, দেখার পরে আমার প্রশ্ন আছে আপনার কাছে। জি, দোষ নেই, বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কয়টা মাথা, মব বাইরে অপেক্ষা করছে, মামলায় জামিন হলে মব দিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই, মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। যেটা আপনার কাছে এর সাথে আমি যেটা যুক্ত করতে চাই, আপনি আপনার বক্তব্যে আরো একটা জায়গায় বলেছেন যে ওই যে মুখোশ বেঁধে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগের আপনার একটা মিছিল হয়েছিল, এখন কারা সেটা তো আপনি বলছেন বোঝা যায় না, তবে সেখানে আবার মামলা দিয়েছে দোষীর বিরুদ্ধে। তাহলে 20 জন 25 জন বের করেছে দোষীর বিরুদ্ধে মামলা, এটা মামলা বাণিজ্যের একটা স্কোপ তৈরি হচ্ছে কিনা। এই যে মব আবার জামিন দিচ্ছে না, তো মব কি শেষ হয় না? আমরা তো তাহলে বিচার বিভাগ কি এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না? মানে কোথায় যাচ্ছি আমরা তাহলে? আমরা না একটা খুবই দুর্গতির মধ্যে আছে। আমি আপনাকে বলি, আমার এলাকায় মাথা গুনে দেখেছি 15 বা 16 জন হয়। তারা প্রত্যেকে মাস্ক পরা, ক্যাপ পরা, কারো চেহারা আপনি বুঝতে পারবেন না, মিছিল করেছে। 150 উপরে আসামি করা হয়েছে, এবং ম্যাক্সিমাম হচ্ছে যারা হাঁসের মামলা মানে হাঁসের ইলেকশন করেছে, মানে আমার ইলেকশন করেছে। হ্যাঁ, অনেক ব্যবসায়ীকে ঢুকানো হয়েছে, যারা একটু মানে পয়সা করি আছে এলাকায় তাদের নাম দেওয়া হয়েছে। এখানে কয়েকটা ফেজে বাণিজ্য হয়। প্রথমে হলো এলাকার বিএনপি লিডাররা ফোন দেয়, এই মামলা কিন্তু হয়ে যাবে, আমরা তো আটকাইতে পারবো না, বুঝে নিত অবস্থা ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আভাস তৈরি করা যে কিছু কিন্তু দিতে হবে, কিছু দিলে আছে নামটা দেখে বুঝেন তো, আমি তো খাবো না কিন্তু থানা তো শুনবে না, কথা বুঝেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, গেল কিছু টাকা। দ্বিতীয় ফেজটা হচ্ছে মামলা থেকে নাম কাটাবো, কিছু টাকা দেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, কথা বুঝেন, এই দ্বিতীয় ফেজে টাকা। 3 নম্বর ফেজ হলো, ঠিক আছে এখন তো কাটাতে পারলাম না, আচ্ছা দেখি জামিনের ব্যবস্থা কি করা যায়। দেখা যাবে বিএনপির লয়ারে গিয়ে ওই জামিনে দাঁড়ায় গেছে। মানে কতগুলো ধাপে ব্যবসা হচ্ছে আপনি চিন্তা করেন। এটা শুধু আমার এলাকার কথা না, এটা বাংলাদেশের বহু এলাকার কথা। আপনি মবের কথা বলছেন, কিছুদিন আগে আমার এলাকায় আমার যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, যে আপনি দেখেন ঝিনাইদহ বা কোথাও মানে কোন একটা জেলা আদালত, যেখানে জামিন দেওয়ার পরে সরকার পক্ষের লোকজন গিয়ে বিএনপির পক্ষের লোকজন গিয়ে তাণ্ডব চালাইছে আদালতের ভিতরে। সো এই হলো এখন অবস্থা। সারা হোসেন কিছুদিন আগে বলতেছে যে জামিন, এবং আমি তখন গত 2 বছর 3 বছর ধরে আমি রেগুলার কোর্টে যখন যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ধরেন একটা কোর্ট একটু রিলিফ দেয়, মন বড়। আমার সিনিয়র রফিকুল হক একটা কথা বলতেন, মন বড় না হলে জজ হওয়া ঠিক না। তো মন বড় হয়তো রিলিফ একটু বেশি দেয়, 2 দিন পরে ওই জজের পাওয়ার চেঞ্জ করে দেওয়া হয়, অন্য বেঞ্চ দিয়ে দেয়। ধরেন যার ক্রিমিনাল জুরিসডিকশন তাকে রিট দিয়ে দিল, যার রিট জুরিসডিকশন তাকে সিভিল দিয়ে দিল, যার সিভিল জুরিসডিকশন তাকে হয়তো ক্রিমিনালে নিয়ে আসলো। মানে বেঞ্চ বদলায় যায়, তার পাওয়ার সরায় দেয়। সো জজরা বেশি রিলিফ দিতেও ভয় পায়। 2 হচ্ছে, আমি শুনলাম পলিটিক্যাল মামলায় জামিন হবে না। হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? এই যে এই প্রোগ্রামটাতে আমি প্রশ্ন করেছিলাম, যে ওটা তো সুপ্রিম কোর্টের লয়াররা ছিলেন অনেকেই উপস্থিত। আমি বলেছিলাম যে আমি তো কোনো বইয়ে কোনোদিন পলিটিক্যাল মামলা বলে আলাদা কোনো মামলার শ্রেণী বিন্যাস শুনি নাই, আপনারা কি শুনেছেন? সমস্যাটা সবাই বলেছেন আমরা কেউ শুনি নাই। কিন্তু এখন পলিটিক্যাল মামলা এই কথাটা কোর্টে আপনি প্রচুর শুনবেন, যে এটা পলিটিক্যাল মামলা, তাহলে কিন্তু ভাই এই কোর্ট জামিন দিবে না, তাহলে আরেক কোর্টে যাও, ওই কোর্টও দিতে চায় না, আরেক কোর্টে যাও। আচ্ছা পলিটিক্যাল মামলা যদি হয়, কেউ কেউ আছে উদার জাজ, তারা বলে পদ পদবি আছে। আচ্ছা ওই লোকের যখন পদ পদবি ছিল আওয়ামী লীগের, তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছিল না, আপনি কথাটা বুঝেন। আরে আমি কি বলবো আপনাকে, শিরিন শারমিন চৌধুরী খুনের মামলায় কারাগারে যায়। আমি এরকম বলতে পারি, যেমন আমরা কিন্তু প্রচুর সমালোচনা করেছি দেশব্যাপী, এটা সমালোচনা হয়েছে যখন মির্জা ফখরুলকে এই ধরনের অবিশ্বাস্য মামলায় আসামি করা হয়েছে। তো একই ঘটনা যখন আবার রিপিট হয়,
তখন তো আমার মতো আপনার মতো বা আরেকজনের মতো যারা কোন দলের পদে নাই তাদের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে আওয়ামী লীগের কি সমস্যা ছিল, একই ঘটনা যদি এখন আবার হয়। মানে সেম সিনারিও কেন ক্রিয়েট হয়? হোয়াট ইজ দ্য প্রবলেম ইন ইউর পলিটিক্স? আপনি কোথায় সমস্যাটা খুঁজে বের করেন? আমরা তো এই জায়গাটা চাচ্ছিলাম না। আমার কাছে সবসময় মনে হয় যে এখন যেই সময়টা আমরা পার করছি সেটা হচ্ছে ইনকম্পিটেন্ট আওয়ামী লীগের সময়। মানে আওয়ামী লীগ যেটা করেছে উইথ ফুল কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স দুটা নিয়ে করেছে, ফুল কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স দুটা নিয়ে করেছে। এখন না আছে কনফিডেন্স, না আছে কম্পিটেন্স, না আছে ক্যাপাসিটি, না আছে এবিলিটি, কিন্তু ওই ভাইসেস গুলো সব আছে উইদাউট দ্য ভার্চুস। পাটোয়ারিকে ঝিনাইদহে তো মামলা, আপনি জানেন তো, হামলা হয়েছে এবং সে বোধহয় মামলা পরে করতে পারছে কিনা জানি না, শুধু মামলাও করতে কিন্তু তাদের অনেক সময় নিতে হচ্ছিল। না, আপনি বিএনপি না করে তখন মামলা টামলা করতে পারবেন নাসিরুদ্দিন না, পাটোয়ারি এত সোজা নাকি মামলা করা থানায় গিয়ে? আমার উপরে যে মব ভায়োলেন্স হয়েছে 21শে ফেব্রুয়ারি, আমি অলি আহাদ সাহেবের মেয়ে, আমি সরিয়ে রাখলাম, আমি এলাকার নির্বাচিত এমপি, আমি এলাকার নির্বাচিত এমপি। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর সকল বিষয়ে জ্ঞান রাখেন, ওনার কি উচিত ছিল না যে 21শে ফেব্রুয়ারির পরে 22শে ফেব্রুয়ারিতেই থানায় মানে খবর নিয়ে একটা ব্যবস্থা করা? শুনুন, আমি আপনাকে বলি, আপনি যখন চেরি পিকিং করবেন জাস্টিস করার সময়, রামি স্যার বাসায় যাবেন, শার্ট ইন করবেন না, এলোমেলো বেশে যাবেন, আপনি কিন্তু ওই ভুয়া শুনে ধাওয়া খাবেন। কারণ মানুষ কিন্তু এগুলো খায় না। আপনি মনে করেন মানুষ খায়, এটা কিন্তু 91 সাল না, এটা 2001 সাল না, এটা 2026। মানুষ কিন্তু ওইসব স্টানবাজি খায় না। সো এই যে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যদি না চান তাহলে ভিন্ন আলাপ, তখন আপনাকে মানুষ ওইভাবেই হ্যান্ডেল করবে। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, আপনি ভিকটিমের পরিচয়, তার মানে কোনো কিছুর দিকে আপনি তাকাতে পারবেন না। সে বাংলাদেশের নাগরিক, তার উপরে হামলা হয়েছে, সে যেই হোক না কেন, আপনাকে হামলাকারী যেই হোক না কেন, তাকে আপনাকে আইনের আওতায় আনতে হবে। না হলে আপনি এইসব ওই শার্ট ইন না করে গিয়ে স্টানবাজি করতে পারেন, কিন্তু এর বেশি কিছু আপনি পারবেন না। আমরা শুনবো আপনার এই কথা, আরো শুনবো। দর্শক, প্রথম অধিবেশন, সেই আপনি বক্তব্য দিয়েছিলেন প্রথম বক্তৃতা, যেটা লাল শাড়ি পরে, আমরা দেখি একটু আপনি কি বলেছিলেন। জি। আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণে আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। তাহলে বিএনপির মনোনয়ন পেলে কি আপনি ইলেকশন করতেন না? নিশ্চয়ই করতাম, নিশ্চয়ই করতাম, তবে আমার পথটা অনেক সংকুচিত হয়ে যেত। দেখুন, যতই 70 অনুচ্ছেদের বাধা না থাকুক, অবশ্য এখনো বাধা আছে কিন্তু, কারণ কোনো অ্যামেন্ডমেন্ট কিন্তু হয় নাই, হ্যাঁ। সো তারপরেও কিন্তু দেখা যায় যে একটা দলের ভেতরে থাকলে আপনি অনেক কিছুই বলতে পারবেন না, চাইলেও বলা সম্ভব না। সেই জায়গাটায় বাধা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দলীয় ফ্রেমে নাই বলেই, মানে আমি আসলে আপনাকে কিভাবে বোঝাবো, আমার নির্বাচনের সময়টা কত এলাকা থেকে যে মানুষ এসছে, মানে আমার ব্রাহ্মণবাড়িয়া এলাকা না, মানে আমি বলছি চিটং থেকে লোক আসছে, কুমিল্লা থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে, রাজশাহী থেকে আসছে, মানে কিছু না, আমার সাথে একটু দেখা করবে, দোয়া করবে আর আমাকে কিছু টাকা দেবে, এইভাবে মানুষ দৌড়ে এসছে। এবং কত শত ফোন কল, যেটা আমার এলাকার বাইরে, যে আমাদের দোয়া আছে। এটা তো আসলে আমি দলীয় মনোনয়ন পেলে এই দোয়াটা হতো না, এটা আমি যে দল থেকে মনোনয়ন পাই না কেন, এই দোয়া তো আমি পাবো না। এই মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন, এটা আমি বুঝতেই পেরেছি মনোনয়ন না পাওয়ার পর। তো যদি বিএনপি থেকে মনোনয়ন পেতেন, যদি এমপি হতেন, খুব স্বাভাবিক, বিএনপি থেকে বলে একই রেজাল্ট দাঁড়াইতো, একদম। তো মন্ত্রী হতেন, আরো ক্ষমতার উচ্চ জায়গায় যেতেন, কেমন হতো? আমি এটা বললে হয়তো অনেকে বলবেন যে হয়নি বলে বলছে। আমি এখন যা দেখছি, বিশেষ করে এখন, আমার আর বিশ্বাস করেন, আমার সত্যি, আমার ভবিষ্যতে আর কখনো আমি মন্ত্রী হতে চাই না। মানে যেই মন্ত্রীকে গাড়ির পেছনে দৌড়াতে হয়, এত নিচে নেমে গিয়ে যদি মন্ত্রিত্ব রাখতে হয়, আমি সেটা পারবো না। এবং আসলে শুনুন, আমি আপনাকে বলি, মন্ত্রী হবার কিন্তু একটা মানে যায় দিন ভালো আসে দিন খারাপ, আস্তে আস্তে ক্রাইটেরিয়া গুলো এমন হয়ে যাচ্ছে যে আপনি যদি একেবারে পার্সোনাল স্লেভের মতো না হন না, তাহলে আপনি হয়তো জনপ্রিয়তা আছে, ঠিক আছে, একটা এমপি করে দেই, কারণ দলে তো এমপি লাগবে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক এমপি না হলে তো সরকার গঠন করা যাবে না। কিন্তু মন্ত্রী তো চুজ করার একক পাওয়ার প্রধানমন্ত্রীর থাকে। সো তিনি একেবারেই মানে দেখা যায় যে স্লেভ টাইপের মানুষ ছাড়া মন্ত্রী করেন না। আমরা কি আরেকজন সাইফুর রহমানকে পাবো যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত করতেন একেবারে মানে শক্তভাবে, কিংবা আরেকজন মওদুদ আহমেদ যিনি দলে থেকেও
1-11 সময়ে নিয়ে তার বইগুলো আমি পড়ছি এখন, সো আমি একদম দেখতে পাচ্ছি যে উনি কিভাবে দলের প্রধানকে ক্রিটিসাইজ করছেন, কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী ফর দ্যাট ম্যাটার, যিনি মানে দলে থেকেও বলছেন যে দল কে চালায় উনি বুঝতে পারেন না। এইরকম সাহসী লোক হলে তো দলে মন্ত্রী তো দূরের কথা, নমিনেশনই আপনি পাবেন না। সো আমি আসলে ওইভাবে আত্মা বিক্রি করে দিয়ে হওয়াটা আমার কাছে কোনো কিছু অত দামি মনে হয় না যার জন্য আত্মা বিক্রি করা যায়। এখন সংসদে ধরেন জামায়াত ইসলামী কেমন রোল প্লে করছে, এনসিপি আপনার এক্সপেকটেশনের জায়গা, মানে যারা স্বতন্ত্র তাদেরকে আমরা বিরোধী ধরে নেই সাধারণভাবে, কিন্তু অন্য সময়ের কথা আলাদা। তো সেক্ষেত্রে কি স্কোপটা নিতে পারছে, বা ধরেন এই যে সংস্কার নিয়ে এখন কথা হচ্ছে এটা ঝুলে আছে, জুলাই সনদের কথা হচ্ছে, এই চুক্তি নিয়ে কথা বলতে পারলেন না, তারপরে আরো অনেক বিষয় আছে, মানে বিরোধী দলকে তো কার্যকর ভূমিকা পালন করতে হবে, ওনারা দিচ্ছেন না সুযোগ, কিন্তু আমাকে তো সুযোগটা নিতে হবে। বিরোধী দল বলতে যদি জামাতকে মিন করেন, আমি বলবো জামাতকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়, এবং সম্ভবত সরকারও টের পায় যে জামাত এমন কিছু বলবে না যাতে সরকারকে এম্বারেস হতে হয়। আমাকে মাইক দিলে এমন কিছু শুনতে হতে পারে যেটা সরকারকে এম্বারেস করবে, কিন্তু জামাতকে মাইক দিলে এমন কিছু হয়তো শুনতে নাও হতে পারে, বা শুনলেও আরো নরম ভাবে তাদেরকে শুনতে হবে, যেটা হয়তো অত হার্শলি তাদেরকে গায়ে লাগবে না। সো জামাত যথেষ্ট সুযোগ পায়, তবে এই সুযোগের মধ্যে সুযোগটাকে ভালোভাবে যারা কাজে লাগায় তাদের মধ্যে এনসিপির যে অল্প কয়েকজন সদস্য আছেন তাদেরকে বলতেই হয়, তারা খুবই শক্তভাবে সরকারকে ক্রিটিসাইজ করে এবং সরকারকে প্রশ্ন করে। প্রশ্ন করাটা খুব জরুরি, সরকারকে প্রশ্ন করতে হয় প্রতি মুহূর্তে, এই প্রশ্নটা এনসিপি কিছুটা জারি রাখে। বাট আমি যদি অন অ্যান অ্যাভারেজ আমি জামাতের এমপিদের দিকে তাকাই, তারা সেভাবে করতে পারছেন না। সেটা কি তাদের অভিজ্ঞতার অভাব হতে পারে? হতে পারে। একদম শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে আছি। আপনি বললেন যে সংসদে প্রশ্ন করাটা খুব জরুরি, প্রশ্ন জারি রাখতে হয়, এনসিপি কিছুটা করলেও করছে, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আপনি চেষ্টা করেও হাম নিয়ে কথা বলতে পারেন না, আপনি বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে পারেন না, পয়েন্ট অফ অর্ডারে তুলে হয় আপনাকে থামিয়ে দিতে হয়, আবার বলছেন যেটা আইনমন্ত্রীর কথা বলার দরকার সেটা বলে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই সংসদ এই অবস্থায় চললে, একদম লাস্ট অ্যান্সারটা চাই, আপনার ভবিষ্যতে আপনি কি দেখতে পান এই সংসদ নিয়ে? আমি এই সরকারের ভবিষ্যৎ, এটা আপনি বলতে পারেন খুব আগে, খুব টু আর্লি বলছি, কিন্তু যেই সরকারকে 3 মাসের মাথায় ভুয়া স্লোগান শুনতে হয়, কোনো অপরাধ মানে আপাত দৃষ্টিতে কোনো অপরাধ না করে, সেই সরকারের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী হওয়ার তো আসলে কিছু নাই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি